কারণ আমি কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, কারো সাথে কখনো মিশতে পারিনি। আমার সব শুধু ছেলে ফ্রেন্ড ছিল, কখনো আমার কোনো মেয়ে বন্ধু ছিল না। কারণ আমার আম্মু আমাকে সবসময় বয়েজ স্কুলে পড়াশোনা করিয়েছে। আম্মু বলল, মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসিস। আম্মুর কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম। আমি জানতাম আম্মু আমাকে বুঝতে পারবে। রাতে লামিয়াকে কথাটা বললাম। লামিয়া অনেক খুশি হয়ে গেল। বুঝতে পারিনি এটাই আমার জীবনের শেষ খুশি। পরের দিন বিকেলে লামিয়া আমার বাসার সামনে চলে আসে। এসে আমাকে কল দিল। আমি দরজা খুলে লামিয়াকে ভিতরে নিয়ে আসি। আবির, আমার খুব ভয় করছে তোমার আম্মুর সামনে যেতে। আরে ভয় কিসের? আমার আম্মু অনেক ভালো মনের মানুষ। আর আমাকেও অনেক ভালোবাসে। তোমাকে দেখলে আম্মু অনেক খুশি হবে। তারপর আমি লামিয়াকে নিয়ে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু লামিয়াকে দেখে খুশি হলো। লামিয়া আম্মুর কাছে গিয়ে আম্মুকে সালাম করলো। লামিয়ার ব্যাপারে আম্মু অনেক কিছু জিজ্ঞেস করলো। অনেকক্ষণ কথা বলার পরে আমি আম্মুকে বললাম, আম্মু তোমরা কথা বলো, আমি গিয়ে নাস্তা বানিয়ে নিয়ে আসি। এই কথা বলে আমি নাস্তা রেডি করতে চলে গেলাম। আম্মু আমাকে যেতে দিচ্ছিল না, তাও আমি গেলাম। কারণ আমি চাইছিলাম তারা একটু আলাদাভাবে কথা বলুক। সব কিছু ঠিকঠাক করতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগে গেল। এর মাঝে আমার একটা বন্ধু আমাকে কলও দিল। ওর সাথেও কথা বললাম। তারপর আমাদের তিনজনের জন্য নাস্তা নিয়ে এসে দেখি লামিয়া নেই। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু লামিয়া কোথায় গেল? লামিয়া তো ওর বাসায় চলে গেছে। কি? কেন চলে গেছে? জানি না। ও আমাকে বলল ওর বাসা থেকে নাকি কল আসছে, তাই জরুরিভাবে চলে গেল। আমি বলেছিলাম তোর সাথে দেখা করে যেতে, কিন্তু ও আমার কথা না শুনে চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি হয়েছে। তারপর আমি নিজের রুমে গিয়ে আমার ফোন বের করে লামিয়াকে কল দিলাম, কিন্তু ওর ফোন অফ। বারবার কল দিতে থাকি, তাও ফোন অফ দেখায়। বুঝতে পারলাম না ওর কি এমন হলো যে ফোন অফ করে রাখলো। নিজের মনকেও অনেকভাবে সান্ত্বনা দিতে থাকি, হয়তো ফোনে চার্জ শেষ তাই অফ হয়ে গেছে। তাও বারবার কল দিয়ে যাচ্ছি। রাতে খাওয়া দাওয়া শেষ করে এসে আবার কল দিলাম, এখনো ফোন অফ। খুব চিন্তা লাগছে, কি হয়েছে ওর? এইভাবে কেটে গেল অনেক দিন, এখনো লামিয়ার ফোন অফ। আমি যেন পাগলের মতো হয়ে যাচ্ছি। এইভাবে 15 দিন পার হয়ে যায়। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে লামিয়াকে দেখি একটা ছেলের সাথে। আমি তাড়াতাড়ি করে লামিয়ার কাছে চলে গেলাম আর লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, লামিয়া তুমি এতদিন কোথায় ছিলে? তোমার ফোন অফ, তোমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। লামিয়া নিজেকে আমার থেকে সরিয়ে নিয়ে বলল, দেখুন আমি এখন বিবাহিত। আমাকে স্পর্শ করার অধিকার আপনার নেই। আমি এখন অন্যজনের স্ত্রী। লামিয়ার কথা শুনে আমি চমকে উঠলাম। আমি লামিয়াকে বললাম, এসব তুমি কি বলছো লামিয়া? আমি বিশ্বাস করি না। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি লামিয়ার দুগালে হাত দিয়ে বললাম, লামিয়া বলো এসব মিথ্যে প্লিজ। লামিয়া আমার হাত সরিয়ে দিয়ে বলল, কোনো কিছুই মিথ্যে না, আমি সত্যি বিবাহিতা। আর আমাকে পারলে ক্ষমা করে দিও। ভালো থেকো আবির। আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। এই কথা বলে লামিয়া চলে গেল। তারপর থেকে লামিয়ার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। আমি আজও জানতে পারিনি কেন লামিয়া আমার সাথে এমন করলো। আবির অরুর কাছে কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। আবিরের এমন অবস্থা দেখে অরুর আবিরের জন্য মায়া লেগে গেল। অরু নিশ্চুপ হয়ে আবিরের সব কথা শুনলো। অরু আবিরকে কি বলে সান্ত্বনা দিবে সে বুঝতে পারছে না। অরু কিছুটা বুঝতে পারে যে হয়তো তার শাশুড়ি এটার সাথে জড়িত আছে, কারণ অরু এই কয়দিনে ঠিকই বুঝতে পেরেছে মহিলাটা কেমন। তারপর তারা দুজনই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আবির আর অরু ফ্রেশ হয়ে অরুর বাবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়।
তারপর দুজনেই সাইমা বেগমের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে সাইমা বেগম খাটের উপরে শুয়ে আছে। সাইমা বেগমকে খাটের উপরে শুয়ে থাকতে দেখে আবির তাড়াতাড়ি তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মু কি হয়েছে তোমার? এই সময় শুয়ে আছো? সাইমা বেগম কাতর কণ্ঠে বলল, বাবা আমার শরীরটা ভালো না। পা স্লিপে করে ওয়াশরুমের ভিতরে পড়ে মাজায় খুব ব্যথা পেয়েছি। হাঁটতেও পারছি না। কিভাবে এমন হলো তোমার? দাঁড়াও আমি ডক্টরকে কল দিচ্ছি। না বাবা আমি ওষুধ খেয়ে নিয়েছি। তুই চিন্তা করিস না, তুই যা বৌমাকে নিয়ে ঘুরে আয়। না তোমাকে এ অবস্থায় একা রেখে আমি যেতে পারবো না। এখন তোমার পাশে আমাদের থাকার প্রয়োজন আছে। আমার কিছু হবে না বাবা, তুই যা, সমস্যা নাই। না আগে তুমি সুস্থ হও তারপর আমি যাব, এর আগে না। অরু সাইমা বেগমের নাটকটা বুঝতে পেরেছে। তাও সে চুপচাপ হয়ে আছে, কিছুই বলছে না। আবিরকে বোকা পেয়ে যা বোঝাচ্ছে তাই সে বুঝে নিচ্ছে। এইদিকে সাইমা বেগমের এসব নাটক দেখে অরুর রাগে শরীর জ্বলতে থাকে। অরু নিজেকে কন্ট্রোল করে সাইমা বেগমের কাছে এসে বলল, মা আমরা এখন কোথাও যাব না, আপনি সুস্থ হয়ে নিন, তারপর অন্যদিন না হয় যাব। আপনাকে একা এইভাবে রেখে যাওয়া আমাদের ঠিক হবে না। অরু তারপর নিজের রুমে গিয়ে সব চেঞ্জ করে বসে থাকে। আবিরও একটু পরে নিজের রুমে চলে আসে। আবির অরুর কাছে এসে বলল, মন খারাপ করো না প্লিজ। মায়ের এই অবস্থায় তাকে একা রেখে যাওয়া আমাদের ঠিক হবে না। মন খারাপ করিনি। আচ্ছা আপনি থাকেন, আমি মায়ের কাছে যাচ্ছি। আবিরকে রুমের ভেতরে রেখে অরু সাইমা বেগমের রুমের দিকে চলে যায়। দরজার সামনে যেতেই দেখে সাইমা বেগম খুব খুশি হয়ে আছে। আর সে যে অসুস্থ সেটা মোটেও বোঝা যাচ্ছে না। অরু যেটা অনুমান করেছে তাহলে সেটাই ঠিক হলো। অরু মনে মনে ভাবতে থাকে, অনেক হয়েছে নাটক আর না। এইবার এই বজ্জাত মহিলাকে শায়েস্তা করতে হবে। অরু এসব মনে মনে ভাবতে থাকে। তারপর অরু একটু পিছনে এসে জোরে জোরে পায়ের শব্দ করে সাইমা বেগমের রুমের দিকে আসতে থাকে, যেন সাইমা বেগম বুঝতে পারে কেউ আসছে। সাইমা বেগম আবার অসুস্থতার নাটক করে শুয়ে থাকে। অরু সাইমা বেগমের এসব নাটক আর সহ্য করতে পারছে না। তারপরও সে নিজেকে কন্ট্রোল করে রাখে। সাইমা বেগমকে বলল, মা আপনার কি কিছু লাগবে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। না এখন কিছু লাগবে না, তবে আমার হাত পা খুব ব্যথা করছে, যদি একটু মালিশ করে দিতে। এই কথা শুনে অরু মনে মনে বলল, গলা ব্যথা করছে না মা? গলা ব্যথা করলে তো গলাও টিপে দিতে পারতাম। অরু সাইমা বেগমের হাত পা মালিশ করতে থাকে। এমন সময় আবির এসে দেখে অরু তার মায়ের সেবা যত্ন করছে। সাইমা বেগম বলল, থাক মা আর লাগবে না, এখন একটু ভাল লাগছে আমার। তারপর অরু খাট থেকে নামতে গিয়ে ইচ্ছে করে পড়ে যাওয়ার অভিনয় করে আবিরকে জড়িয়ে ধরে, একটা কিস করে দেয়। এই অবস্থা দেখে আবির তো লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। অরু বের হয়ে যাওয়ার সময় তার শাশুড়ির দিকে তাকিয়ে দেখে অবস্থা খারাপ, রাগে ফুঁসছে থাকে সাইমা বেগম। অরু একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে চলে আসে। অরু সাইমা বেগমের রুম থেকে বের হয়ে যাবার পর সাইমা বেগম রেগে আগুন হয়ে যায়। সাইমা বেগম এবার নতুন করে পরিকল্পনা করতে থাকে, কিভাবে আবিরের কাছে অরুকে খারাপ সাজানো যায়। এইদিকে অরু আর আবির রুমে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। তখন অরু তার শাশুড়িকে দেখিয়ে কিস করলেও এখন সে অনেক লজ্জা পেয়ে আছে। কিছুক্ষণ পরে দুপুরে খাবার খেতে যায় সবাই। আবির গিয়ে তার মাকে নিয়ে আসে খাবার টেবিলে। অরু সালমা বেগমকে দেখিয়ে দেখিয়ে বলল, শুনেন আপনি বিকালে বাজারে গিয়ে আমার জন্য কিছু ফুল নিয়ে আসবেন আর ভালো কিছু খাবার। অরুর কথা শুনে আবির অবাক হয়ে গেল। হঠাৎ করে অরু এই প্রথম তার কাছে কিছু আবদার করলো। আবির আরো বেশি অবাক হয়ে গেল অরুর কথা শুনে। অরু আবিরকে বলল, আপনাকে আমি আজ নিজের হাতে খাইয়ে দেব, ঠিক আছে? আবির অনেক লজ্জা পেয়ে গেল। আর এইদিকে তো সালমা বেগম কোনো কথা বলতে পারছে না, তার পুরো শরীরে তো রাগে আগুন ধরে যাচ্ছে। সালমা বেগমের এমন অবস্থা দেখে ওর মনে মনে হাসতে থাকে। তারপর কোনো রকম ভাবে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেল। একটু পরে আবির বাইরে চলে গেল অরুর বলা জিনিসগুলো কিনতে।
সাইমা বেগম এই সময়ের অপেক্ষা করেছিল কখন আবির বাইরে যাবে। আবির বের হওয়ার কিছুক্ষণ পরে সাইমা বেগম অরুকে ডেকে তার রুমে নিয়ে গেল। জি মা বলুন, কিছু লাগবে নাকি আপনার? তোমাকে আমি কি বলেছিলাম মনে নেই? কি বলেছিলেন মা? তোমাকে না বলেছি আবিরের থেকে দূরে থাকতে, আবিরের সাথে কম মিশতে? তুমি তো আমার কোনো কথাই রাখছো না। আপনার সব কথা আমাকে মেনে নিতে হবে কেন? আর উনি আমার স্বামী, ওনার সাথে আমি যা খুশি তাই করব। আপনি কেন আমাকে এসব বলবেন? যদি ছেলেকে নিজের আঁচলের মধ্যে রাখতে চান তো তাকে বিয়ে কেন করালেন? তোমার সাহস তো কম না, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আজকে আবির বাসায় আসুক, তারপর দেখো তোমার কি অবস্থা হয়। আপনাকে আমি সম্মান করি, তার মানে এই নয় যে আপনি আমাদের সব কিছুতেই কথা বলবেন। আপনি কেন আমাদের সম্পর্ক নিয়ে কথা বলবেন? আপনার জন্য আপনার ছেলে অনেক কষ্ট পেয়েছে। আপনার ছেলে আপনাকে ভালোবাসে আর বিশ্বাস করে বলে আপনি তার বিশ্বাস নিয়ে খেলা করছেন। আপনি কেমন মা যে নিজের সন্তানকে হাসি খুশি দেখতে পারেন না? আপনি তো মা না, মা নামের কলঙ্ক। এই যে আপনাদের মতো কিছু মায়েদের জন্য একটা পরিবার নষ্ট হয়ে যায়, আপনার মতো মা থাকার চেয়ে না থাকাই ভালো। অরু এসব বলছে এমন সময় আবির এসে পড়ে। আবির অরুর মুখে এসব কথা শুনে সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে অরুর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সেই সময়ের অপেক্ষা করছিলেন সাইমা বেগম। আর ঠিক সময়ে আবিরও এসে পড়েছে। সাইমা বেগম আবিরকে দেখে কান্না করার অভিনয় করতে থাকে আর গিয়ে আবিরকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি আর এ বাড়িতে থাকবো না, এখানে আমার কোনো মান সম্মান নেই। আমাকে সব সময় অপমান করে তোর বউ। তুই বাড়িতে না থাকলে আমার সাথে খারাপ আচরণ করে, তুই তো আজ দেখলি। এই কথা বলে আবিরের মা হু হু করে কান্না করতে থাকে। তখন আবির তার মাকে বলল, তুমি কোথাও যাবে না, এটা তোমার বাড়ি। আর ওর এত বড় সাহস কি করে হয় যে তোমার সাথে খারাপ আচরণ করে? এই কথা বলে আবির অরুর দিকে এগিয়ে গিয়ে বলল, অরু, আমি তোমাকে মনে করছি তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমার ধারণাটা তুমি আজ ভুল প্রমাণ করলে। আমার মায়ের সাথে এভাবে কথা বলা তোমার উচিত হয়নি। উনি আমার জন্মদাত্রী মা। আমি আমার মায়ের অপমান কিছুতেই মেনে নিতে পারবো না। আমি আমার এই মায়ের জন্য পৃথিবীর আলো দেখতে পেয়েছি, আর তুমি আমার সেই মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করছো। মায়ের কাছে তুমি এখনই ক্ষমা চাও। ওর কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ বুঝতে পেরেছে সে এখন কিছু বললেও সেটা আবির বিশ্বাস করবে না, কারণ আবিরের মায়ের প্রতি তার অন্ধবিশ্বাস অনেক বেশি। তাই অরু বাধ্য হয়ে সাইমা বেগমের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। সাইমা বেগম অরুর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। অরু কিছু না বলে মন খারাপ করে নিজের রুমে চলে যায়। আবির তার মাকে বলতে থাকে, আম্মু তুমি মনে কষ্ট নিও না, ও তো তোমার মেয়ের মতোই। আর ও এখনো অনেক ছোট, তাই কার সাথে কিভাবে কথা বলতে হবে বুঝতে পারেনি। তুমি ওকে ক্ষমা করে দিও। বাবা, আমি বৌমাকে নিজের মেয়ের মতোই দেখি। আর তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। কিন্তু বাবা, বৌমা তোর সামনে আমার সাথে ভালো আচরণও করলেও তুই যখন বাসায় থাকিস না তখন আমার সাথে বাজে ব্যবহার করে। আমি তোকে কিছু বলি না, কারণ আমি চাই না তোদের মধ্যে আমার জন্য কোনো ঝামেলা হোক। আমি আর কয়দিনই বা বেঁচে থাকবো। আমি তো চাই তোদের নিয়ে সুখে শান্তিতে কয়টি দিন বেঁচে থাকতে। আম্মু তুমি এসব কি বলছো? আজকের পর থেকে আর কখনো অরু তোমার সাথে খারাপ আচরণ করবে না। তুমি এখন রেস্ট করো, আমি আসছি। এই কথা বলে আবির রুম থেকে বের হয়ে যায়। আবির রুম থেকে বের হওয়ার পরে সাইমা বেগম তার চোখের পানি মুছে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, মেয়েটা এখনো আমাকে চিনতে পারেনি, আমি কেমন মানুষ। এইদিকে আবির রাগ করে বাইরে চলে গেল। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, কিন্তু আবির বাসায় ফিরছে না। আবিরকে নিয়ে চিন্তা করতে থাকে অরু। অরু বারবার আবিরকে কল দিতে থাকে, ফোন বেজেই চলেছে কিন্তু কেউ রিসিভ করছে না। অরু অনেক ভয় পেয়ে গেল, আবিরের আবার কিছু হয়ে যায়নি তো। অরুর মনে আজে বাজে চিন্তা এসে ভর করতে থাকে।
অরু এবার সাইমা বেগমের রুমে চলে যায়। অরু সাইমা বেগমকে বলল, মা উনি তো এখনো বাসায় ফিরে আসেনি, ফোন দিচ্ছি ফোনও রিসিভ করছে না। সাইমা বেগম অরুর কথা শুনে চিন্তায় পড়ে গেল। ছেলেটা আবার কোনো বিপদ হয়নি তো? সাইমা বেগম খারাপ হলেও সে তার ছেলেকে অনেক ভালোবাসে। সাইমা বেগম এবার নিজের ফোন দিতে থাকে, তাও কেউ ফোন রিসিভ করছে না। সাইমা বেগম অরুকে বলল, তোমার জন্য আমার ছেলের আজ যে এই অবস্থা, জানি না আমার ছেলেটা কোথায় আছে, এখন কেমন আছে। আমার ছেলে যদি কিছু হয়ে যায়, না হলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। সাইমা বেগম আবিরকে কল দিচ্ছে, কিন্তু কেউ ফোন রিসিভ করছে না। অরু আর সাইমা বেগম খুব চিন্তায় পড়ে গেল। এত রাতে আবির কোথায় চলে গেল? ঘড়িতে রাত 2টা বাজে। হঠাৎ একটা গাড়ির শব্দ শুনে অরু আর সাইমা বেগম দরজার কাছে চলে গেল। তখনই দরজায় কলিং বেলে চাপ পড়ল। দরজা খুলে দেখে আবির দরজার কাছে দাঁড়িয়ে আছে। সাইমা বেগম আবিরকে ভিতরে এনে বলল, বাবা তুই এত রাত অবধি কোথায় ছিলি? আর তোকে আমরা কত কল দিয়েছিলাম, কল রিসিভ করিস নাই কেন? আবির কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। অরু বলল, কি হয়েছে, কথা বলছেন না কেন? আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনি কি জানেন না আপনার জন্য কেউ অপেক্ষা করে আছে, নাকি যেন ইচ্ছে করে এমন করছেন? আবির কোনো কথাই বলছে না। সাইমা বেগম আবার বলল, আবির বাবা কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? আমার ভালো লাগছে না বাবা। আবির কারো কথার উত্তর না দিয়ে নিজের রুমের দিকে চলে গেল। আবিরের পিছনে অরুও চলে গেল। অরু রুমে গিয়ে দেখে আবির খাটের উপরে শুয়ে আছে। অরু আবিরের কাছে গিয়ে বলল, আপনার কি শরীর খারাপ? কিছু কি হয়েছে আপনার? আমাকে ডিস্টার্ব করবে না, যাও তুমি, আমি একটু একা থাকতে চাই। আপনাকে আমি কিছু প্রশ্ন করেছি, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। কোথায় ছিলেন আপনি এত রাত অবধি? আমি কোথায় ছিলাম না ছিলাম সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আপনি এত রাত অবধি বাইরে ছিলেন কেন? এটা আমার বাড়ি, আমার যখন ইচ্ছে আমি আসবো, যখন ইচ্ছে হবে আমি বাইরে যাব। আমার কোনো ব্যাপারে কথা বলতে আসবে না নেক্সট টাইম থেকে। এই কথা বলে আবির আবার খাটের উপরে শুয়ে গেল। আর অরু দাঁড়িয়ে কান্না করতে থাকে। আবিরের এমন ব্যবহারে অরু খুব কষ্ট পেয়েছে। অরু চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। অরু কিছুতে ঘুমাতে পারছে না। আবিরের বলা কথাগুলো অরুর কানে বারবার বেজেই যাচ্ছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। অরু কাউকে কিছু না বলে নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল আর সোজা তার বাবার বাড়িতে চলে যায়। আবিরের কথায় অনেক বেশি কষ্ট পেয়েছে মেয়েটা, তাই কাউকে কিছু না বলে সকাল সকাল বাবার বাড়িতে চলে গেল। অরু তার বাড়িতে গিয়ে দরজার কলিং বেলে চাপ দেওয়ার অনেকক্ষণ পরে তার মা এসে দরজা খুলে অরুকে দেখে অবাক হয়ে যায়। কিরে মা, এত সকাল সকাল তুই এখানে? আর তুই একা কেন? তোর জামাইকে তো দেখতে পাচ্ছি না। আমি একা এসেছি, আর আমার সাথে কেউ আসে নাই। আর আমি কাউকে না জানিয়েই চলে আসছি এখানে। কেন, কি হয়েছে হঠাৎ করে যে তুই কাউকে না জানিয়েই চলে আসলি? আমি এখানে আসাতে মনে হয় তোমার সমস্যা হচ্ছে। তাহলে আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া, আমি কি সেটা বলছি নাকি? তারপর অরুর মা অরুর বাবাকে ডেকে নিয়ে আসে। অরুর বাবা অরুকে দেখে অবাক হয়ে যায়। কিরে তুই এত সকাল সকাল এখানে? আর জামাই কই? আমি একাই আসছি। আর আমি যে এখানে আসছি ওটা কেউ জানে না। কি হয়েছে, ওখানে কি কোনো সমস্যা হয়েছে? না, তাহলে কাউকে না বলে চলে আসলি, তোকে নিয়ে চিন্তা করবে না তারা? অন্যদিকে আবিরের ঘুম ভেঙে যায়। সে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে অরু তার পাশে নেই। তারপর আবির অরুকে খুঁজতে বের হয়ে যায়। রান্নাঘরও খুঁজে দেখে। তারপর আবিরের চোখ পড়ে দরজার দিকে। দরজা খোলা চোখে আবির একটু ভয় পেয়ে গেল। মেয়েটা এত সকাল সকাল কই চলে গেল? তারপর আবির অরুকে ফোন দিতে থাকে, কিন্তু অরু আবিরের ফোন রিসিভ করছে না। আবির বুঝতে পারছে অরু কাল রাতের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। আবির এবার অরুর আম্মুর নম্বরে কল দিয়ে জানতে পারে অরু তাদের বাসায় চলে গেছে। আবিরও কিছুক্ষণ পরে বের হয়ে যায়।
অরুকে নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যে আবির ওখানে পৌঁছে যায়। আবির অরুর বাসায় গিয়ে প্রবেশ করে। আবিরকে দেখে অরুর মা বাবা এগিয়ে আসলো। তারপর তারা তিনজন বসে কথা বলতে থাকে। অরুর বাবা বলল, বাবা কি হয়েছে তোমাদের মধ্যে যে অরু এইভাবে কাউকে না বলে চলে আসছে? আসলে কাল একটু ঝামেলা হয়েছে, সেই জন্য অরু রাগ করেছে। অরুর মা অরুকে ডাক দিয়ে নিয়ে আসলো। অরু আবিরের পাশে এসে বসে আর সাইমা বেগমের সব কথা সবাইকে বলতে শুরু করে। সবাই তো অরুর কথা শুনে অবাক। সব থেকে বেশি অবাক হচ্ছে আবির। তার মা এসব করতে পারে সে বিশ্বাস করছে না। আবির বলল, অরু তোমার হয়তো ভুল হচ্ছে কোথাও। আমার মা এমন করতে পারে না। আমার মা আমাকে অনেক ভালোবাসে। আমি এসব বিশ্বাস করি না। জানি আপনি এটা বিশ্বাস করবেন না। আপনাকে বিশ্বাস করানোর জন্য এই বাড়িতে কিছুদিন থাকতে হবে। আমি রাজি আছি, কিন্তু এসব যদি মিথ্যে হয় তাহলে কি হবে? আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নেব। তারপর দুদিন কেটে গেল। অন্যদিকে সাইমা বেগম একা একা বাসায়। তার কোনো কিছুই ভাল লাগছে না। সাইমা বেগম মনে মনে ভাবছে, আমি কি আমার ছেলেটাকে হারিয়ে ফেললাম? আমার ছেলে কি আর আমার কাছে ফিরে আসবে না? না, আমি কি ওদের নিয়ে আসব? আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। এইসব ভেবে সাইমা বেগম বের হয়ে অরুর বাসার দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে অরুর বাসায় পৌঁছে যায় সাইমা বেগম। সাইমা বেগম দরজার কলিং বেলে চাপ দিতে অরুর মা এসে দরজা খুলে দেখে সাইমা বেগম। অরুর আম্মু তাড়াতাড়ি করে সাইমা বেগমকে বাসার ভেতরে নিয়ে আসে। একটু পরে অরু আর আবিরও এখানে আসে। সাইমা বেগম নিজের ভুল বুঝতে পেরেছে। সাইমা বেগম অরুর কাছে গিয়ে বলল, বৌমা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তার জন্য আমি সত্যি অনুতপ্ত। আমাকে তুমি ক্ষমা করে দিও। মা আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী বানাবেন না। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, সেটাই অনেক। আবির নিচুপ হয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো কিছুই বুঝতে পারছে না। তখন সাইমা বেগম আবিরের দিকে এগিয়ে এসে বলে, বাবা তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে হারিয়ে ফেলার ভয়ে কোনো মেয়ের সাথে মিশতে দেইনি এবং তোর ভালোবাসার মানুষ লামিয়াকেও আমি তাড়িয়ে দিয়েছিলাম। আমি চাইনি তুই কারো মায়ায় পড়ে আমাকে ভুলে যাস। আমি সেই জন্য অরুর সাথেও অনেক অন্যায় করছি, যেটা আমার মা হয়ে করা উচিত হয়নি। আমি সত্যি অনুতপ্ত, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। এই কথা বলে সাইমা বেগম কান্না করে দেয়। তখন আবির তার মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি আমার মা। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমার জীবনে যেই আসতো না কেন সব সময় তুমি আমার কাছে আগের মতোই থাকতে। আর তোমার উপরে আমার কোনো রাগ বা অভিমান নেই মা। তারপর সাইমা বেগম আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তারপর অরুকে নিজের দিকে ডেকে এনে ছেলে আর ছেলের বউকে জড়িয়ে ধরে দুজনের কপালে চুমু খায় সাইমা বেগম। তারপর থেকে তাদের জীবন খুব ভালোভাবে চলতে থাকে।